হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। আজ আমরা শুরু করব ক্লাস 12-এর তোমাদের সেমিস্টার 3-এর যে পি ব্লক এলিমেন্টস বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার গ্রুপ 16। দেখো, এর আগের লেকচারে আমরা এই পি ব্লকেরই গ্রুপ 15টা করেছিলাম, অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলি। তোমাদের পি ব্লকের ক্লাস 12-এ 4টে গ্রুপ রয়েছে, গ্রুপ 15, 16, 17, 18। কী কী গ্রুপ রয়েছে না, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর গ্রুপ 18। দেখো, তার মধ্যে গ্রুপ 15 আমাদের অলরেডি ডান, আমরা গ্রুপ 15 করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব এই গ্রুপ 16 নিয়ে। গ্রুপ 15-এ ছিল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এটা আমরা করে ফেলেছি। এটা কি? এটা নাইট্রোজেন ফ্যামিলি। এদেরকে কি বলা হয়? এদেরকে নিক্টোজেন মৌল বলা হয়। এটা আমরা আগের লেকচারে পড়েছি। আজকের লেকচারে আমরা গ্রুপ 16 পড়ব এবং এর নেক্সট লেকচারে আমরা গ্রুপ 17 আর 18 একসাথে পড়ব। গ্রুপ 17 আর 18 আমরা একটা লেকচারের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব, যেহেতু তোমাদের এক্সাম আর মাত্র কয়েকদিন পরেই। তাহলে দেখো, আজকে গ্রুপ 16টা পড়ব। গ্রুপ 16-এ কী কী মৌল রয়েছে না, গ্রুপ 16-এ রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এগুলো রয়েছে গ্রুপ 16-এ। আর গ্রুপের প্রথম এলিমেন্ট কি? অক্সিজেন। তাই এই পুরো গ্রুপটাকে কি বলা হচ্ছে? অক্সিজেন ফ্যামিলি। তাহলে বোঝা গেল। তাহলে এই সমস্ত মৌলগুলো গ্রুপ 16-এ রয়েছে। দেখো, এবার আমরা কি দেখব? এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, কি না, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো, তোমরা যখনই এই ব্লক কেমিস্ট্রি পড়বে তখনই কিন্তু তোমরা পাশে এই যে দীর্ঘ আধুনিক যে পর্যায় সারণীটা রয়েছে সেটা পাশে বইটা খুলে রাখবে, সেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তাতে তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে যে প্রথমে গ্রুপ 1 আর গ্রুপ 2 এস ব্লক, সেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। তারপর পি ব্লকে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত রয়েছে। পি ব্লকে কী রয়েছে? পি ব্লকে রয়েছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত রয়েছে পি ব্লকে। তার মধ্যে 13, 14 তোমরা ক্লাস 11-এ পড়েছো। বাকি যে 4টে গ্রুপ 15, 16, 17, 18 এগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে। তার মধ্যে আজকে আমরা গ্রুপ 16 পড়ছি। ইলেকট্রনিক কনফিগারেশন এদের কি? তাহলে দেখি এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়। প্রথমে কি রয়েছে? অক্সিজেন। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8 আমরা জানি। তাহলে আমরা যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, দেখো আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কেমন লিখি? বারবার আমরা 1:2:2 না লিখে আমরা কি করব না, এর কাছের যে নিষ্ক্রিয় মৌলটা রয়েছে, এর এর কি নিকটতম, সর্বনিকটতম যে নিষ্ক্রিয় এলিমেন্টটা রয়েছে, ইনার্ট এলিমেন্টটা রয়েছে, তাকে দিয়ে আমরা শুরু করব। অর্থাৎ তাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে বাকিটা আমরা এর পাশে লিখব, যেটা তোমরা অলরেডি জানো। দেখো, তাহলে এর সবথেকে কাছের নিষ্ক্রিয় মৌলটাকে হিলিয়াম। হিলিয়াম। তাহলে এরপর হিলিয়ামের পর তাহলে 2s2 2p4। হিলিয়ামের 2, তাহলে 2 2 4 4 8। এর পরমাণু ক্রমাঙ্ক 8 মানে কত? এর ইলেকট্রন সংখ্যাও 8। তাহলে হিলিয়াম 2s2 2p4। এরপর দেখো, অক্সিজেনের পর কি রয়েছে না, সালফার। সালফারের 16। তাহলে এটা কি? নিয়ন। নিয়ন 3s2 3p4। তারপরের ইলেকট্রন বিন্যাস কি হবে না, সেলেনিয়াম। সেলেনিয়ামের কত? সেলেনিয়ামের 34। 34। এবার কি? আর্গন। আর্গন। আর্গনের পর কি? 3d10 4s2 4p4। এরপর যদি টেলুরিয়ামের দেখি, তাহলে টেলুরিয়ামের কত? টেলুরিয়ামের যদি দেখি তখন আমরা দেখব 4 2 6 66। 34-এর সাথে 32 যোগ করো, কত হয়? 4 2 6 3 3 6 66। তাহলে আমরা কি দেখব? ক্রিপ্টন। ক্রিপ্টন 4d10 5s2 5p4। তাহলে দেখো, ক্রিপ্টনের কত? ক্রিপ্টনের পর 4d10 4 2 6 10 6 16
আর ক্রিপ্টন 66 হয়ে গেছে। সরি, দেখো এখানে একটা মিস্টেক কি হয়েছে না, এখানে আমি পরমাণু ক্রমাঙ্কটা ভুল লিখেছি। টেলুরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কি 52। দেখো এটা আসলে কি করে হচ্ছে, এদের মধ্যে যে গ্যাপটা, এদের মধ্যে গ্যাপটা কি রয়েছে না, এদের মধ্যে গ্যাপটা রয়েছে 8, 18, 18, 32। দেখো এই গ্যাপে এলিমেন্টগুলো রয়েছে। প্রথমে অক্সিজেনের সালফারের মধ্যে 8 গ্যাপ, তারপর সালফার আর সেলেনিয়ামের মধ্যে 18 গ্যাপ, তারপর এদের দুজনের মধ্যে 18 গ্যাপ, এরপর পোলোনিয়াম যখন দেখবে এদের মধ্যে দেখবে 32 গ্যাপ, অর্থাৎ 52 এর সাথে 32 যদি যোগ করি 4, 84 দেখবে পোলোনিয়ামের 84। তাহলে জেনন 5d10 6s2 6p4। দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশান পরপর, যে এই যে গ্রুপ বরাবর এলিমেন্টগুলো যে লিখে ইলেকট্রনিক কনফিগারেশান, যদি তোমাদের এই গ্রুপের এলিমেন্টগুলো পরপর না মনে থাকে তাহলে কিন্তু সব ঘেঁটে তাহলে কিন্তু আর কিছুই লাভ হবে না। তাই পরপর এরকম গ্রুপ 15-এর যেমন পরপর নাইট্রোজেনের পর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ, এগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে। তেমন গ্রুপ 16-এর ক্ষেত্রে মনে রাখতে হবে। তেমন গ্রুপ 17-এর ক্ষেত্রে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটাও মনে রাখতে হবে। গ্রুপ 18-এ কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কিন্তু সব যদি না পরপর মনে থাকে তাহলে হবে না। তাহলে দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আশা করি তোমাদের এইগুলো পরপর মনে আছে। তাহলে এরপর দেখো আমি শুধু এখানে মনে রাখার ট্রিকটা বললাম যে কি করে তোমরা পরের পর পরমাণু ক্রমাঙ্ক কার কত এটা মনে রাখবে। এটা হচ্ছে 8, 18, 18, 32, অর্থাৎ পরপর এলিমেন্টগুলোর মধ্যে গ্যাপ এরকম, প্রথমে 8 গ্যাপ, তারপর 18, তারপরে 18, তারপরে আবার 32। তাহলে দেখো এদের ইলেকট্রনিক কনফিগারেশান থেকে আমরা কি দেখছি না, এর ক্ষেত্রে 2s2 2p4, এর ক্ষেত্রে 3s2 3p4, এর ক্ষেত্রে 4s2 4p4, এর ক্ষেত্রে 5s2 5p4, এর ক্ষেত্রে 6s2 6p4। অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রুপ বরাবর ওপর থেকে যত আমরা নিচের দিকে নামছি তত একটা করে কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে এখানে n এর মান 2 ছিল, এখানে n এর মান 3, এখানে n এর মান 4, তারপর 5, তারপর 6, এইভাবে। আর প্রতি ক্ষেত্রেই এদের দেখো শেষ ইলেকট্রনটা কোন কোন উপকক্ষে রয়েছে। শেষ ইলেকট্রনটা পি উপকক্ষে রয়েছে। পি উপকক্ষে রয়েছে তো এই যে এখানে 2p4, এখানে 3p4, এখানে 4p4, অর্থাৎ শেষ ইলেকট্রনটা পি উপকক্ষে প্রবেশ করছে। যেহেতু এদের শেষ ইলেকট্রনটা পি উপকক্ষে প্রবেশ করছে, তাই আমরা এদেরকে বলছি, তাই এরা পি ব্লক মৌল। যাদের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করেছিল তাদের আমরা এস ব্লক মৌল বলতাম, যেটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে ঘটেছিল। সেরকমভাবেই গ্রুপ 15, 16 এদের সবার ক্ষেত্রে কি হয় না, শেষ ইলেকট্রনটা পি উপকক্ষে প্রবেশ করে, তাই এদের পি ব্লক মৌল বলা হয়। তাহলে পি ব্লক মৌল কেন বলা হয় বোঝা গেল। গ্রুপ 16-এর এই মৌলগুলোর আর একটা নাম রয়েছে। কি রয়েছে না, গ্রুপ 16-এর এই মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল। কাদেরকে বলা হয়, এই গ্রুপ 16-এর এলিমেন্টদের বলা হয় চ্যালকোজেন মৌল। এরপর দেখো তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম। তাহলে আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কি বুঝতে পারছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই গ্রুপ 16-এর মৌলসমূহের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি 2s2 2p4, 3s2 3p4, 4s2 4p4, অর্থাৎ আমরা লিখতে পারি ns2 np4, যেখানে nটা কি, যেখানে nটা 2 থেকে শুরু, তাহলে এটাই হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। জিইসি মিন্স জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা কি সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা ns2 np4। তাহলে বোঝা গেল এতটা পর্যন্ত যা কিছু বললাম
আমরা এতক্ষণ পর্যন্ত শুধু গ্রুপের এলিমেন্টগুলো দেখলাম এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখলাম, যেটা কিনা কি NH2 NP4। দেখো তাহলে এদের এই সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখছি? দেখছি এদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত। দেখো এদের যোজ্যতা কক্ষ কোনটা? এখানে এই এনটা কি এদের যোজ্যতা কক্ষ। তাহলে এই NS-এ 2টো আর NP-তে 4টে ইলেকট্রন রয়েছে। তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত? 4 + 2 = 6। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন 6। তাহলে এদের ম্যাক্সিমাম ভ্যালেন্স ইলেকট্রন 6, তাহলে এদের ম্যাক্সিমাম কি যোজ্যতা? ম্যাক্সিমাম যোজ্যতা কত হতে পারে? +6। তাই এদের ম্যাক্সিমাম যোজ্যতা +6। এটা কি পজিটিভ অক্সিডেশন স্টেট। ম্যাক্সিমাম পজিটিভ অক্সিডেশন স্টেট কত হতে পারে? +6 হতে পারে। তাহলে দেখো এতটা পর্যন্ত বোঝা গেল। এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব হলো এদের পারমাণবিক যেরকমটা আমরা গ্রুপ 15-এর ক্ষেত্রে দেখে এসেছি পরপর, সেরকম ঠিক একইভাবে দেখো এই ব্লক কেমিস্ট্রি একটা ফ্লোতে চলে। প্রথমে ক্লাস 11-এ তোমরা এইচ ব্লক পড়লে, তারপর পি ব্লকের 2টো গ্রুপ পড়লে, তারপর বাকি পি ব্লকটা ক্লাস 12-এ রইল, যেটা কিনা 15, 16, 17, 18। এরপর গ্রুপ 15-এ পড়েছো। দেখো গ্রুপ 15-এ আমরা যে সমস্ত জিনিসগুলো পড়েছি, পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, চুম্বকীয় ধর্ম, এই সমস্ত কিছুই আমরা গ্রুপ 16-এর ক্ষেত্রেও পড়ব। দেখো তাহলে প্রথমেই আমরা কি করব? পারমাণবিক ও ভৌত ধর্মের প্রবণতা। পারমাণবিক ও ভৌত ধর্মের প্রবণতা। তাহলে কি এদের মধ্যে প্রথম ভৌত ধর্মটা কি রয়েছে? না, প্রথম ধর্ম যেটা প্রতি ক্ষেত্রেই হয়, পারমাণবিক ব্যাসার্ধ বা কি বা পরমাণুর আকার। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। দেখো জেনারেল ট্রেন্ড আমরা কি জানি? জেনারেল ট্রেন্ড আমরা কি জানি? যে গ্রুপ বরাবর কি হয়? ওপর থেকে নিচে কি হয়? বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? এই পারমাণবিক ব্যাসার্ধ। আর কি হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। এটাই আমরা দেখে এসেছি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। দেখো এর ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ গ্রুপ 16-এর এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, এর ক্ষেত্রে কিন্তু কোনো এক্সেপশনাল নেই। গ্রুপ 13-এর মতো কিন্তু এখানে কোনো এক্সেপশান নেই। অর্থাৎ এখানে অর্ডারটা জেনারেল ট্রেন্ডের মতোই হবে। কি না, ক্রমশ অর্থাৎ কি ক্রমটা জেনারেল ট্রেন্ডের মতোই হবে, ক্রমশ পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকবে। তাহলে দেখো, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম পরপর কি হচ্ছে? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ছে। কারণ কি? কারণ সেই একই যা আমরা গ্রুপ 15-এর ক্ষেত্রে পড়ে এসেছি, যে আমরা কি দেখছি না, আমরা দেখছি গ্রুপ বরাবর যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব, তত আমরা কি দেখব না, তত দেখব পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বাড়তে থাকছে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি বাড়তে থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যাও ক্রমশ বাড়তে থাকছে ওই এলিমেন্টটার। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে পরপর যে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে বেড়াচ্ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে পরপর এই কক্ষ সংখ্যা বাড়তে থাকবে। তাহলে পরপর যদি এই কক্ষ সংখ্যা বাড়তে থাকে, তাহলে এই যে শেষ ইলেকট্রনটা
যে ইলেকট্রনটা এই সর্বশেষ কক্ষে অবস্থান করবে তার দূরত্ব নিউক্লিয়াস থেকে বাড়তে থাকবে, কারণ কক্ষ সংখ্যা পরপর বাড়তে থাকছে, ফলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, এই যে দূরত্ব নিউক্লিয়াস থেকে এই যে শেষ কক্ষপথের দূরত্ব, এটাই তো পারমাণবিক ব্যাসার্ধ। ফলে এটা কি হচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটাই কারণ। এরপর দেখো, এরপর আমরা কি দেখব, অক্সিজেন পরমাণুর সম্বন্ধে জানব। অর্থাৎ কি না, এই গ্রুপ 16-এর যে ফার্স্ট এলিমেন্টটা রয়েছে সেই পরমাণুটার সম্বন্ধে। দেখো, আমরা গ্রুপ 1 থেকে, তোমরা ক্লাস 11-এ গ্রুপ 1, গ্রুপ 2 এবং ক্লাস 12-এ আমরা যে এর আগের লেকচারে গ্রুপ 15 দেখলাম, এদের প্রত্যেকের ক্ষেত্রে যে ফার্স্ট এলিমেন্ট রয়েছে গ্রুপের, তাদের কিছু অস্বাভাবিক ধর্ম দেখেছো? হ্যাঁ দিদি, দেখেছি। কি না, এদের আকার ছোট হয়, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রেও আমরা দেখেছি, গ্রুপ 1-এ আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখেছি, গ্রুপ 2-এ আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে দেখেছি, গ্রুপ 13-এ আমরা কি দেখেছি, গ্রুপ 13-এ আমরা বোরনের ক্ষেত্রে, গ্রুপ 14-এ আমরা কার্বনের ক্ষেত্রে, গ্রুপ 15-এ নাইট্রোজেনের ক্ষেত্রে, আর গ্রুপ 16-এ কার না, এই অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে এই অস্বাভাবিক আচরণের কারণ কি? এর অস্বাভাবিক আচরণ, এর অস্বাভাবিক আচরণ এর কারণ কি? এর অস্বাভাবিক আচরণের কারণ, এর অস্বাভাবিক আচরণের কারণ কি? কারণের অস্বাভাবিক আচরণের কারণ, কারণ হলো যে এর আকার, এর আকার, এর আকার কি? ছোট। এর আকার ছোট। আর কি? এর ইএন অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। দেখো, এর এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, এটা এই গ্রুপের অন্যান্য সকল মেম্বারের থেকে বেশি, গ্রুপের অন্যান্য সকল মেম্বারের থেকে বেশি। কিন্তু আমরা কি জানি, পর্যায় সারণীতে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কি? ফ্লোরিন। তার থেকে কিন্তু এ বেশি নয়। এর ইলেকট্রোনেগেটিভিটি এই গ্রুপের সমস্ত মেম্বারের থেকে বেশি, কিন্তু ফ্লোরিনের থেকে কম। ইলেকট্রোনেগেটিভিটির ক্রম আমরা কি জানি? ফন, অর্থাৎ এফ সব থেকে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। এটা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। সেটা যেরকম আছে, এটা চিরন্তন সত্য, এটা সবসময়ই সত্য। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটা অক্সিজেনের কখন বেশি? এই গ্রুপ 16-এর মেম্বারদের মধ্যে বেশি। আর কি না, এর এর খালি ডি কক্ষক নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আর কি নেই না, এই অক্সিজেনের সর্বাপেক্ষা কি রয়েছে? সর্বাপেক্ষা ইলেকট্রন গেন এনথালপি রয়েছে, ইলেকট্রন গেন এনথালপি রয়েছে। তাহলে দেখো, এই সমস্ত কয়েকটা কারণের জন্য এই গ্রুপের অন্যান্য মেম্বারের থেকে কিছু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে, কিছু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। তাহলে দেখো, আবার একবার বলছি, তাহলে এর অস্বাভাবিক আচরণের কারণ কি? না, এর আকার ছোট, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর খালি ডি কক্ষক নেই, এটা সর্বাপেক্ষা কম ইলেকট্রন গেন এনথালপি কি করে? প্রদর্শন করে। তাই এই গ্রুপের অন্যান্য মেম্বারের থেকে অস্বাভাবিক ধর্ম দেখায়। তাহলে দেখো, এটা বোঝা গেল। এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব জারণ স্তর বা অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট কার অক্সিডেশন স্টেট? এই গ্রুপ 16 এলিমেন্টের অক্সিডেশন স্টেট। গ্রুপ 16-এ কে কে রয়েছে? না, অক্সিজেন প্রথমেই রয়েছে। এ কি অক্সিডেশন স্টেট প্রদর্শন করে? না, অক্সিজেন -2, -1, আর কি -12, +1, +2, এই সমস্ত জারণ স্তর প্রদর্শন করে। সালফার কি করে? না, সালফার -2, +2, +4, +6, এই সমস্ত জারণ স্তর প্রদর্শন করে, এই সমস্ত জারণ স্তর প্রদর্শন করে। এর মধ্যে এই +6 এটাই হলো
সর্বাপেক্ষা বেশি বা কি সর্বাধিক, এটাই কি সর্বাধিক, সর্বাধিক স্থায়ী জারণ স্তর, এটাই সর্বাধিক স্থায়ী জারণ স্তর কার? এই সালফারের। সেলেনিয়ামের ক্ষেত্রে কি কি? না, সেলেনিয়ামের ক্ষেত্রে -2, +2, +4, +6। টেলুরিয়ামের ক্ষেত্রেও তাই, টেলুরিয়ামের ক্ষেত্রেও তাই, -2, +2, +4, +6। আর যদি পোলোনিয়ামের লিখি, না লিখলেও চলবে, কারণ এটা কি, এটা একটা তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তবুও যদি আমরা এর অক্সিডেশন স্টেটগুলো দেখি, তাহলে কি না, -2, +2, +4। আর এই +4 কিন্তু এর স্থায়ী জারণ স্তর। কেন? গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে নামতে কেন একেবারে এই নিচের এলিমেন্টটার ক্ষেত্রে কেন +6 না হয়ে +4 জারণ স্তরটা স্থায়ী হলো? কারণ দেখো, এর কারণ তোমরা সেই গ্রুপ 13-এ পড়েছো থ্যালিয়ামের ক্ষেত্রে। গ্রুপ 13, 14 সমস্ত গ্রুপের ক্ষেত্রেই রয়েছে। নিচে কি রয়েছে না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামার পর কি হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোট প্রভাবের জন্য গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে যখন 3d4f কক্ষক প্রবেশ করে ইলেকট্রন বিন্যাসে, তখন তাদের পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য ঘটনাটা ঘটে। ফলে এখানে এই +4 স্থায়ী কেন হচ্ছে না, +4 স্থায়ী হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোট প্রভাব বা ইনার্ট পেয়ার ইফেক্ট। অর্থাৎ দেখো, ইনার্ট পেয়ার ইফেক্টটা কি? এই ইনার্ট পেয়ার ইফেক্টটা কিন্তু আমি গ্রুপ 15-এর এলিমেন্টসে আলোচনার সময়তেও বলেছিলাম যে কি হচ্ছে আসলে ব্যাপারটা। না, গ্রুপ বরাবর যত আমরা ওপর থেকে নিচের দিকে এরকম নামছি, আমরা কি দেখছি যে টেলুরিয়াম, পোলোনিয়াম, সেলেনিয়াম এদের ক্ষেত্রে 3D অ্যান্ড 4F উপকক্ষ আসছে। তার আগে অক্সিজেন, সালফার এদের ক্ষেত্রে 3D 4F এইসব উপকক্ষ ছিল না এদের ইলেকট্রন বিন্যাসে। কিন্তু আমরা কি দেখছি, গ্রুপের নিচের দিকের এলিমেন্টগুলোর পরমাণু ক্রমাঙ্ক বেশি হয়, 3D 4F উপকক্ষ রয়েছে। দেখো, এই 3D 4F উপকক্ষের পুয়ার শিল্ডিং এফেক্ট রয়েছে, এটা আমরা জানি। কারণ শিল্ডিং এফেক্টের ক্রম আমরা জানি। এর অর্ডার কি হয়, এই শিল্ডিং ইফেক্টের অর্ডার যদি দেখি কি হয় না, এস উপকক্ষে সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। কেন? কারণ এই এস উপকক্ষ এই নিউক্লিয়াসের একেবারে কাছে থাকে এস উপকক্ষ, তারপর পি, তারপরের কক্ষগুলোতে পি, ডি, এফ থাকে। তাই কি এর শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি হয়। তাহলে দেখো, ডি আর এফ উপকক্ষের পুয়ার শিল্ডিং ইফেক্ট আমরা এই অর্ডার থেকেই দেখছি। তাহলে ডি ও এফ উপকক্ষের যদি পুয়ার শিল্ডিং ইফেক্ট হয়, এই মৌলগুলোর ক্ষেত্রে আগে ডি এফ উপকক্ষ থাকে, আর শেষের দিকে এস আর পি উপকক্ষ থাকে। তাহলে শেষে যে এস উপকক্ষটা রয়েছে, তার আগে ইনার অরবিটে কি রয়েছে, অর্থাৎ তার অভ্যন্তরীণ কক্ষে এফ উপকক্ষ রয়েছে, ডি উপকক্ষ রয়েছে। শিল্ডিং ইফেক্টটা আসলে কি, আবরণী প্রভাব অর্থাৎ কি, এই যে শেষ কক্ষে এই যে এস উপকক্ষ রয়েছে আর পি উপকক্ষ রয়েছে, এদেরকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আড়াল করা, পর্দার মতো আচরণ করা কারা করছে, যেটা কিনা এই ডি আর এফ উপকক্ষ করছে। কিন্তু ডি আর এফ উপকক্ষের তো শিল্ডিং ইফেক্ট প্রায় নেই, খুব কম বা দুর্বল। ফলে কি হচ্ছে, যখন এই মৌলগুলোর ক্ষেত্রে এরা অভ্যন্তরীণ কক্ষ হিসেবে এখানে ঢুকে পড়ছে, তখন এরা এই এস আর পি উপকক্ষকে আবৃত করতে পারছে না, অর্থাৎ এরা শিল্ডিং এফেক্টটা ভালো প্রদর্শন করতে পারছে না। এরা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে এস আর পি উপকক্ষকে আড়াল করতে পারছে না, এরা পর্দার মতো আচরণ করতে পারছে না, কারণ এদের শিল্ডিং ইফেক্ট দুর্বল। এর ফলে কি হচ্ছে না, এর ফলে নিষ্ক্রিয় ইলেকট্রন জোট প্রভাবটা আসলে কি না, তখন এই যে এদের যে এস উপকক্ষে যে দুটো ইলেকট্রন রয়েছে, আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশনে কি দেখলাম, আমরা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম যে NH2NP4,
তাহলে এদের যে এই যে NH2, এই যে NH2 রয়েছে ডি আর এফ উপকক্ষের পর, এখানে সাপোজ এখানে যে NS উপকক্ষ রয়েছে এই কক্ষে, একে যেহেতু এরা পর্দার মতো আড়াল করতে পারছে না নিউক্লিয়াসের আকর্ষণ থেকে, ফলে নিউক্লিয়াস একে প্রচুর পরিমাণে আকর্ষণ করে রেখেছে। তাহলে যদি বেশি পরিমাণে আকর্ষণ করে রাখে, তাহলে এ নিশ্চয়ই কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, কারণ একে নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে। এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল প্রবল, ফলে কি হয়েছে, এ কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না। ফলে এই যে ইলেকট্রন পেয়ারটা, এটা ইনার্ট থাকবে। ইনার্ট থাকবে অর্থাৎ কি, এটা নিষ্ক্রিয় থাকবে, কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, কেবলমাত্র পি উপকক্ষের করবে। এস উপকক্ষের এই পেয়ার কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, আর এই পেয়ারটাকেই বলা হচ্ছে ইনার্ট পেয়ার, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। তাহলে ইনার্ট পেয়ার ইফেক্টটা বোঝা গেল, যার কারণে এদের কিন্তু স্থায়ী জারণ অবস্থা, এর বিশেষত এই পোলোনিয়ামের স্থায়ী জারণ অবস্থা +4। তাহলে জারণ অবস্থা বোঝা গেল। দেখো এরপর আমরা দেখব অক্সিজেন কেমন ধরনের যৌগে কেমন অক্সিজেন কেমন ধরনের যৌগে কেমন জারণ স্তর প্রদর্শন করছে। এই অক্সিজেন Na2O যৌগে এর জারণ অবস্থা কত, -2। MgOতে এখানেও -2, ক্যালসিয়াম অক্সাইড এখানেও -2, অর্থাৎ এই সমস্ত যৌগতে অক্সিজেনের জারণ অবস্থা -2। এরপর যদি দেখি এখানে, তাহলে -2, এখানে তাহলে অক্সিজেন -2 দেখাচ্ছে। -1 কোথায় দেখাবে, -1 না, -1 দেখাবে যে কোনো পারক্সাইড যৌগে দেখাবে -1। তাহলে পারক্সাইড যৌগ কোনগুলো, যেমন কি H2O2 হাইড্রোজেন পারক্সাইড, এখানে অক্সিজেনের জারণ অবস্থা কত, -1। এটা পারক্সাইড কেন না, এখানে এই ও লিঙ্কেজটা রয়েছে। তাহলে H2O2-র স্ট্রাকচারটা কেমন, তা H2O2 এই ও লিঙ্কেজ রয়েছে, আর এইদিকে একটা হাইড্রোজেন আর এইদিকে একটা হাইড্রোজেন। H2O2 এই ও যে লিঙ্কেজটা রয়েছে, এটাই পারক্স বন্ড, এটাই পারক্স বন্ড। এখানে অক্সিজেনের জারণ অবস্থা -1। এরপর কি, এরপর অক্সিজেন -1/2 জারণ অবস্থাও প্রদর্শন করে। এটা কোন যৌগে না, এটা সুপার অক্সাইড যৌগে। যেমন একটা সুপার অক্সাইড যৌগ আমরা কি জানি, পটাশিয়ামের সুপার অক্সাইড যৌগ জানি। এটা তোমরা ক্লাস 11-এর যে ক্ষার ধাতু বা গ্রুপ 1-এই পড়েছো, কারণ পটাশিয়াম একটা ক্ষার ধাতু। তাহলে সুপার অক্সাইড যৌগ, এখানে কি অক্সিজেন -1/2 অবস্থায় থাকে। পটাশিয়ামের আমরা জানি কি +1। আমরা যদি অক্সিজেনের জারণ অবস্থা নির্ণয় করি, তাহলে আমরা জানি পটাশিয়ামের +1, তাহলে +1 + 2x অক্সিজেনের বের করব, তাই তাকে x ধরলাম সমান 0। তাহলে x সমান দেখো এখান থেকে -1/2, x সমান এখান থেকে -1/2, অর্থাৎ এখান থেকে আমরা দেখছি যে এর -1/2 হচ্ছে। সুপার অক্সাইড এখানে -1/2, তাহলে অক্সিজেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জারণস্থল প্রদর্শন করছে। এরপর যদি আমরা দেখি OF2 যৌগ, OF2 যৌগে অক্সিজেনের জারণ অবস্থা কত হচ্ছে। আচ্ছা, ফ্লোরিন কিভাবে থাকে, ফ্লোরিন মাইনাস হিসেবে থাকে। তাহলে F-, এখানে F2 মানে কি, এটা -2, F2তে তাহলে কি রয়েছে, -2 রয়েছে। তাহলে অক্সিজেনের জারণ অবস্থা এখানে +2, তাহলে অক্সিজেনের জারণ অবস্থা এখানে +2। আর কি, আর রয়েছে O2F2, এখানে অক্সিজেনের জারণ অবস্থা কত, দেখো F2তে কি অক্সিজেনের, এটা কি -4, F2 এখানে কি O2F2, F2 এখানে কি -2, তাহলে অক্সিজেনের যদি আমি এখানে নির্ণয় করি, তাহলে 2x + 2 ইন্টু -1, 2x + 2 ইন্টু -1 সমান 0। তাহলে এখান থেকে 2x সমান 2 আর x সমান 1। তাহলে এখানে অক্সিজেনের জারণ অবস্থা +1, এখানে অক্সিজেনের জারণ অবস্থা +1। এরপর দেখো, তাহলে অক্সিজেনের বিভিন্ন যৌগে অক্সিজেনের বিভিন্ন জারণ অবস্থা দেখলাম। এবার আমরা কার জারণ অবস্থা দেখব না, এবার আমরা অক্সিজেনের মতো সালফারের জারণ অবস্থা দেখব। সালফারের জারণ অবস্থা কি কি রয়েছে না, সালফারের SO2 যৌগে, দেখো এই SO2 যৌগে সালফারের জারণ অবস্থা কত। এখানে যদি আমরা জারণ অবস্থা সালফারের নির্ণয় করি,
তাহলে সালফারের যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস 2 ইন্টু -2, এখানে অক্সিজেনের জারণ অবস্থা -2 সমান 0, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান +4, অর্থাৎ SO2 যৌগে সালফারের জারণ অবস্থা +4। দেখো SO2 যৌগে সালফারের জারণ অবস্থা +4, কিন্তু আমরা একটু আগে জারণ অবস্থা দেখার সময় দেখলাম যে সালফারের স্টেবল অক্সিডেশন স্টেট কি, অর্থাৎ সালফারের স্থায়ী জারণ অবস্থাটা আসলে কি +6। তাহলে যে কোনো মৌল কি চাইবে, যে কোনো মৌল চাইবে তার স্থায়ী জারণ অবস্থাতে পৌঁছাতে, তাহলে সালফার +4টা কি চাইবে, সালফার +6-এ পৌঁছতে। এখন সালফার যদি +4 থেকে +6-এ যায়, অর্থাৎ এটা কি ঘটছে, এটা অক্সিডেশন ঘটছে, অক্সিডেশন। অর্থাৎ সালফার যখন +4 থেকে +6-এ যাচ্ছে, এর কি ঘটছে, এর সেলফ অক্সিডেশন ঘটছে। সেলফ অক্সিডেশন মানে কি, নিজের অক্সিডেশন ঘটছে, নিজের জারণ ঘটছে। তাহলে একটা মৌলের যদি নিজের জারণ ঘটে, একটা মৌল যদি তার নিজের জারণ করে, তাহলে সে কি করবে, অপরকে বিজারিত করবে। এই সালফার তখন কি করবে, অপরকে বিজারিত করবে। নিজে জারিত হচ্ছে, তাই কি অপরকে বিজারিত করবে। এখানে নিজের অক্সিডেশন ঘটছে, তাহলে সে অপরকে বিজারিত করবে। তাহলে অপরকে যদি সে বিজারিত করে, তাহলে সে কি দ্রব্য, তাহলে সে বিজারক দ্রব্য, কারণ সে অপরকে বিজারিত করছে। অর্থাৎ কি রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, বিজারক দ্রব্য, রিডিউসিং এজেন্ট। তাহলে দেখো এই বিজারক দ্রব্য, তাহলে এই SO2, তাই কি এই SO2 এর তাই কি SO2 এর কি রয়েছে না, SO2 এর তাই কি ধর্ম রয়েছে না, তাই SO2 এর বিজারণ ধর্ম রয়েছে। অপরকে বিজারিত করে, অপরকে বিজারিত করে, তাই কি, তাই ভালো বিজারক দ্রব্য, তাই ভালো বিজারক দ্রব্য রূপে কাজ করে, তাই ভালো বিজারক দ্রব্য রূপে কাজ করে কে, এই SO2, তাই SO2 ভালো বিজারক দ্রব্য রূপে কাজ করে। তাহলে দেখো এই জায়গাটা বোঝা গেল সালফারের ব্যাপারটা। দেখো সালফারের ক্ষেত্রে কি হয় না, এই সালফার ডাই অক্সাইড এটা জলের সাথে বিক্রিয়া করে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই সালফার ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড আর জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই থার্ড ব্র্যাকেটের ভেতর হাইড্রোজেন মানে কি, এই থার্ড ব্র্যাকেটের ভেতর হাইড্রোজেন মানে জায়মান হাইড্রোজেন। আর যখন থার্ড ব্র্যাকেটের ভেতরে অক্সিজেন থাকবে, তখন সেটা জায়মান অক্সিজেন। এই জায়মান হাইড্রোজেনের জন্য কি রয়েছে, জায়মান হাইড্রোজেন যেহেতু এ উৎপন্ন করছে, তাই এই সালফার ডাই অক্সাইডের কি রয়েছে না, এর বিরঞ্জন ধর্ম রয়েছে। এর বিজারণ ধর্ম, এই সালফার ডাই অক্সাইডের বিজারণ ধর্ম বিরঞ্জনের জন্য দায়ী, বিরঞ্জনের জন্য দায়ী। তাহলে বোঝা গেল সালফার ডাই অক্সাইডের যে বিজারণ ধর্ম রয়েছে, যেটা আমরা একটু আগে এখানে দেখলাম, সেই বিজারণ ধর্ম এর বিরঞ্জনের জন্য দায়ী। আর এর বিরঞ্জন তাই জন্য কি হয় না, এর বিরঞ্জন অস্থায়ী হয়। দেখো এরপর আমরা একটা কোশ্চেন জানবো, যেটা গ্রুপ 17 পড়ার পর জানবো। এই কোশ্চেন কিন্তু বারবার আগে পরীক্ষায় ব্যাখ্যা হিসেবে আসতো, কিন্তু তোমাদের এখন ব্যাখ্যা কোনো আসবে না। যে সালফার ডাই অক্সাইডের বিরঞ্জন ধর্ম অস্থায়ী, কিন্তু ক্লোরিনের বিরঞ্জন ধর্ম স্থায়ী কেন, সেটা আমরা গ্রুপ 17-এ গিয়ে পড়বো। আপাতত এখানে যেহেতু আমরা গ্রুপ 16 পড়ছি, আর সালফার যেহেতু গ্রুপ 16-এর মৌল, তাই আমরা এখানে সালফার ডাই অক্সাইড সম্বন্ধে পড়ছি। তাহলে সালফার ডাই অক্সাইডের বিজারণ ধর্ম রয়েছে, এর বিজারণ ধর্মই কিন্তু এর বিরঞ্জনের জন্য দায়ী। তাহলে বোঝা গেল সালফারের বিরঞ্জন ধর্ম। দেখো
এই সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম সালফারের নয়, সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম। এরপর দেখো, এই সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এই সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে H2SO3 উৎপন্ন করে, H2SO3 উৎপন্ন করে। অর্থাৎ H2SO3 থেকে যদি আমরা জল বের করে দিই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে SO2 উৎপন্ন হবে, SO2 উৎপন্ন হবে। H2SO3 থেকে যদি আমরা জল বের করে দিই তাহলে SO2 উৎপন্ন হবে। অর্থাৎ SO2 হলো H2SO3 এর অ্যানহাইড্রাইড। কেন অ্যানহাইড্রাইড? অ্যানহাইড্রাইড মানে কি? মানে এখনও জল বের করে দেওয়া। H2SO3 এর অ্যানহাইড্রাইড SO2, অর্থাৎ H2SO3 থেকে এখনও জল বের করে দিলে যেটা তৈরি হয় সেটাই H2SO3 এর অ্যানহাইড্রাইড, এক্ষেত্রে সেটা SO2। তাহলে বোঝা গেল অ্যানহাইড্রাইড। দেখো এরপর আমরা কি দেখব? এরপর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ সম্বন্ধে জানব, যেটা কি নাকি ওজোন, O3। এই ওজোন তোমরা অনেক আগেই শুনেছো, ওজোন যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর রয়েছে, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। আমরা এই ওজোন সম্বন্ধে, এগুলো ভূগোলের জিনিস, এগুলো আমরা আগেও পড়েছি। আমরা এখানে কি দেখব? আমরা এখানে ওজোনের প্রস্তুতি দেখব, যে এই ওজোন গ্যাসকে প্রস্তুত কিভাবে করা হয়। কিভাবে ওজোন গ্যাস প্রস্তুত করা হয়? না, ওজোনালাইজারে কি করা হয়? না, নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়, নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। তড়িৎক্ষরণ করে কি করা হয়? না, নিঃশব্দ তড়িৎক্ষরণ করে O2 থেকে অর্থাৎ কি অক্সিজেন থেকে O3 প্রস্তুত করা হয়, অক্সিজেন থেকে ওজোন প্রস্তুত করা হয়, নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। কিন্তু নিঃশব্দ তড়িৎক্ষরণ কেন করা হয়? দেখো, যদি সশব্দ তড়িৎক্ষরণ করা হয়, যদি সশব্দ তড়িৎক্ষরণ করা হয় তাহলে কি হবে? যদি সশব্দ তড়িৎক্ষরণ করা হয় তাহলে উৎপন্ন ওজন পুনরায় O2-তে পরিণত হয়। তাই জন্য নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। সশব্দ তড়িৎক্ষরণ করলে উৎপন্ন O3 অর্থাৎ উৎপন্ন ওজন পুনরায় O2-তে পরিণত হয়, তাই নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। তাহলে O2 থেকে নিঃশব্দ তড়িৎক্ষরণ করলে কি হয়? না, O3 তৈরি হয়। তাহলে এখানে 3 আর এখানে 2, তাহলে নিঃশব্দ তড়িৎক্ষরণ থেকে দেখো O2 থেকে O3 তৈরি হলো। এই যে বিক্রিয়াটা এটা কি বিক্রিয়া? এখানে কিন্তু ΔH পজিটিভ, কেন পজিটিভ? কারণ এখানে তাপ শোষিত হচ্ছে, তাই ΔH পজিটিভ। তাই এটা কি? তাই এটা এন্ডোথার্মিক। ΔH নেগেটিভ হলে সেটা কি হয়? এক্সোথার্মিক। এখানে ΔH পজিটিভ, তাই এটা এন্ডোথার্মিক, অর্থাৎ কি তাপগ্রাহী বিক্রিয়া। এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে বোঝা গেল ওজোন প্রস্তুতি বোঝা গেল। দেখো এই ওজোন কিন্তু বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? অক্সিজেন প্লাস জায়মান অক্সিজেন উৎপন্ন করে, অক্সিজেন গ্যাস প্লাস জায়মান অক্সিজেন উৎপন্ন করে। দেখো জায়মান অক্সিজেন কি? এটা ওজোনের জারণ ধর্মের জন্য দায়ী। দেখো যেমন সালফার ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড আর জায়মান হাইড্রোজেন উৎপন্ন করেছিল,
যেটা বিজারণ ধর্মের জন্য দায়ী ছিল সালফার ডাইঅক্সাইডের, তেমন ওজোন বিয়োজিত হয়ে অক্সিজেন আর জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেন ওজনের জারণ ধর্মের জন্য দায়ী। তাহলে দেখো, তাহলে ওজনের যে জারণ ধর্ম রয়েছে তার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, যে ওজনের জারণ ধর্ম রয়েছে। ওজনের জারণ ধর্মের এক্সাম্পল আমরা কিভাবে দেখব না, দেখব যে ওজন কি করছে না, এই ওজন গ্যাস অন্যকে জারিত করবে, কারণ এর জারণ ধর্ম রয়েছে। তাহলে তার এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি না, তার এক্সাম্পল হিসেবে দেখো, পটাশিয়াম আয়োডাইডের সাথে ওজন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় না, পটাশিয়াম ক্লোরাইড প্লাস I2 প্লাস কি উৎপন্ন হয়, সরি HCl তো এখানে ছিল, জল উৎপন্ন হয়, এই সমস্ত কিছু উৎপন্ন হয়। ফলে কি হচ্ছে, এখানে আয়োডিনটা কিতে ছিল, আয়োডিনটা এখানে -1 অবস্থায় ছিল, এখানে পটাশিয়াম +1, আয়োডিনটা -1, এখানে আয়োডিনটা 0 হয়েছে। তাহলে আয়োডিনটা -1 থেকে 0 হয়েছে, তাহলে জারণ অবস্থা বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়োডিনের জারণ অবস্থা বৃদ্ধি পেয়েছে, তাহলে জারণ অবস্থা যেহেতু -1 তো কম, 0 তো বেশি, তাহলে জারণ অবস্থা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই এখানে এটা কি ঘটেছে, এখানে এটা জারণ ঘটেছে, তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওজনের জারণ ধর্ম রয়েছে। দেখো এখনো অনেক উদাহরণ রয়েছে, যেমন কি Fe+2 থেকে Fe+3 ওজন করে, ওজনের দ্বারা Fe+2 থেকে Fe+3 হয়, Sn+2 থেকে Sn+4 এরকম হয়। দেখো তোমাদের এখন তো কোনো রিয়াকশান লিখতে দেবে না, কারণ তার কোনো স্কোপই নেই, তোমাদের MCQ প্যাটার্নে রিয়াকশান লিখতে দেবে না, কিন্তু বলতে পারে যে নিচের কোনটা বা নিম্নলিখিত কোনটি ওজনের জারণ ধর্মের জন্য ঘটে, কোন জারণ স্তরের পরিবর্তনটা ওজনের জারণ ধর্মের জন্য ঘটে। তাই তোমাদের জানতে হবে যে কোনটা কিসে পরিবর্তন হচ্ছে। যেমন HI থেকে I2 পরিবর্তন হয় ওজনের জারণ ধর্মের জন্য, এখানে আয়োডিন -1 ছিল, এখানে 0, তখন এখানেও জারণ ঘটেছে। HBr থেকে Br2, এখানেও Br -1 ছিল, এখানে 0। এরপর আরও কি ঘটে না, SO2 ওজনের সাথে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে। দেখো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, SO2O3 এর সাথে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে। এখানেও কিন্তু কি ঘটছে, এখানেও জারণ ঘটছে, এখানে +4 থেকে দেখো সালফার +6-এ আসছে, এখানে সালফার কত ছিল, +4, এখানে সালফার কত হচ্ছে, +6, এখানেও কি ঘটছে, এখানেও এটা জারণ ঘটছে। তাহলে এই সমস্ত জারণ ঘটছে, এগুলোই হলো ওজনের জারণ ধর্মের উদাহরণ। দেখো এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব হাইড্রাইড সমূহ, যেটা আমরা প্রতি ক্ষেত্রে দেখে আসছি, প্রতিটা গ্রুপের ক্ষেত্রে দেখে আসছি। হাইড্রাইডদের বিজারণ ধর্ম, তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, তাদের তাপীয় স্থায়িত্ব, এগুলো আমরা প্রতি ক্ষেত্রে দেখে আসছি। তাহলে আমরা গ্রুপ 16-র ক্ষেত্রেও দেখব হাইড্রাইড সমূহ। তাহলে হাইড্রাইড সমূহ আগে কি কি লিখে নেওয়া যাক, H2O, H2S, H2AC, H2T, এইগুলো। পোলোনিয়ামটাকে বাদ দিলাম কারণ ওটা তেজস্ক্রিয় মৌল, আমরা মূলত এইগুলো দেখব। তাহলে এই হাইড্রাইড সমূহের ক্ষেত্রে আমরা কি কি দেখব, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে জেনারেল আমরা দেখছি H2E, যেখানে ইটা কি, যেখানে ই সমান অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলো। তাহলে দেখো এবার, তাহলে কি দেখব আমরা এদের না, আমরা এদের স্ফুটনাঙ্ক দেখব, আর কি দেখব, আম্লিক ধর্ম দেখব, আর কি দেখব, তাপীয় স্থায়িত্ব, কোন হাইড্রাইডের কেমন তাপীয় স্থায়িত্ব, অর্থাৎ এদের অর্ডার দেখব, যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্বের পরিবর্তন কি হচ্ছে।
আর কি দেখবো না, আর দেখবো বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা এই সমস্ত কিছুগুলো দেখব। দেখো এই যে হাইড্রাইডগুলো রয়েছে তাদের মধ্যে H2O কিন্তু কি বর্ণহীন, বর্ণহীন গন্ধহীন, বর্ণহীন গন্ধহীন কে এই H2O বর্ণহীন গন্ধহীন। আর যে সমস্তগুলো রয়েছে, আর যারা রয়েছে তাদের মধ্যে H2S, H2SE, H2T এগুলো সবাই কিন্তু দুর্গন্ধযুক্ত। আচ্ছা, তোমরা এটা অনেক ছোটবেলা থেকেই পড়ে এসেছো না, H2S কি হাইড্রোজেন সালফাইড, এর গন্ধ কি? এটা কি পচা ডিমের মতো গন্ধযুক্ত, পচা ডিমের মতো গন্ধ এর। সেরকমভাবে এই বাকি দুটোও কিন্তু দুর্গন্ধযুক্ত, তবে এরা বর্ণহীন কিন্তু দুর্গন্ধযুক্ত গ্যাস। তাহলে বোঝা গেল। তাহলে এরপর আমরা এক এক করে ক্রমগুলো দেখব। প্রথমেই কি দেখব আমরা? স্ফুটনাঙ্ক। দেখো প্রথমে আমি অর্ডারটা বলি, তারপর আমি এর ব্যাখ্যাটা বলছি যে কেন এমন হচ্ছে। স্ফুটনাঙ্কের অর্ডার কি হবে না, স্ফুটনাঙ্কের অর্ডার হবে সবার আগে H2O জল, তারপর H2T, তারপর H2SE, তারপর H2S। এটা হচ্ছে স্ফুটনাঙ্কের অর্ডার। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব ব্যাখ্যা। দেখো আমরা কি জানি? আমরা জানি যে এই H2O অর্থাৎ এই জলের অণু, এতে কি রয়েছে না, এতে ইন্টারমলিকুলার H বন্ডিং রয়েছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এ যদি হাইড্রোজেন বন্ড করে তাই কি হবে? তাই অনেকগুলো জলের অণু যদি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, কারণ এর এই বন্ড স্ট্রেংথ তখন খুব বেশি হবে, ফলে এর স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেশি হবে। দেখো বয়লিং পয়েন্ট কিসের ওপর নির্ভর করে? বয়লিং পয়েন্ট হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর নির্ভর করে, হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর। আরও কিসের ওপর নির্ভর করে না, এই বয়লিং পয়েন্ট আরও নির্ভর করে হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের ওপর, ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশনের ওপর। আমরা কি জানি? গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচের দিকে যাব কি হবে? গ্রুপ বরাবর যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব তত মৌলের আকার ক্রমশ বাড়তে থাকছে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম কি হয়? সাইজ ইনক্রিজ হয়। তাহলে সাইজ যদি ইনক্রিজ হয় তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বাড়তে থাকবে। তাহলে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রমশ বাড়তে থাকলে স্ফুটনাঙ্ক ক্রমশ বাড়তে থাকবে। ফলে কি হচ্ছে দেখো, তবে এদের এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের থেকে হাইড্রোজেন বন্ডিংয়ের প্রায়োরিটি বেশি, হাইড্রোজেন বন্ডিং তার থেকে আরও বেশি শক্তিশালী। ফলে এদের এই গ্রুপে সবার থেকে জলের সব থেকে বেশি স্ফুটনাঙ্ক হবে। দেখো আমরা গ্রুপ 15-এ সেক্ষেত্রে আমরা এই হাইড্রোজেন বন্ডিংয়ের ব্যাপারটা দেখেছিলাম কার ক্ষেত্রে? অ্যামোনিয়ার ক্ষেত্রে। আবার গ্রুপ 16-এ আমরা কার ক্ষেত্রে দেখছি? জলের ক্ষেত্রে। আবার গ্রুপ 17-এ আমরা দেখব HF এর ক্ষেত্রে। এটা যখন দেখব তখন গ্রুপ 17 যখন আলোচনা করব তখন আবার আমরা এটা দেখব। দেখো সেই অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়েছিল না, অ্যামোনিয়া কিন্তু মাঝে ছিল, অ্যামোনিয়া SH3 আর PH3 এদের মাঝে ছিল, কিন্তু এক্ষেত্রে গ্রুপ 16-এ জলের হাইড্রোজেন বন্ডিংয়ের প্রবণতা এতই বেশি, এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের পাওয়ারটা এতই বেশি, এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়। তারপর যেহেতু টেলুরিয়ামের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সব থেকে বেশি, তাই তারপর এর স্ফুটনাঙ্ক হয়, তারপর সেলেনিয়ামের হয়, তারপর সালফারের হয়। কারণ সালফার যেহেতু অনেকটা উপরের দিকে রয়েছে অক্সিজেনের একেবারে পরেই, ফলে এর ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা অতটাও বেশি হয় না, তাই এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়। তাহলে স্ফুটনাঙ্কের অর্ডারটা আশা করি বোঝা গেল। তাহলে এরপর আমরা কিসের অর্ডার দেখব না, এরপর আমরা দেখব আম্লিক ধর্ম বা অ্যাসিডিক ক্যারেক্টারের অর্ডার, বাকি অ্যাসিডিক ক্যারেক্টারের অর্ডার তাহলে আম্লিক ধর্ম বা অ্যাসিডিক ক্যারেক্টার, তাহলে এর অর্ডারটা কি হবে? দেখো
অ্যাসিডিক ক্যারেক্টার বা আম্লিক ধর্মের ক্ষেত্রে আমরা কি জানি যে এই যে হাইড্রাইডগুলো রয়েছে অর্থাৎ H2O, H2S, H2T আর H2AC, প্রথমে H2AC তারপর H2T, এদের ক্ষেত্রে আমরা কি জানি গ্রুপ বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবো তত কি সাইজ ইনক্রিজ হয়। এখন অ্যাসিডিক ক্যারেক্টারটা আমরা কিসের ভিত্তিতে দেখব না জলীয় দ্রবণে যে যত সহজে H+ আয়ন দান করবে সে তত বেশি অ্যাসিডিক। জলীয় দ্রবণে যে যত বেশি পরিমাণে H+ আয়ন দান করবে সে তত বেশি অ্যাসিডিক। কে বেশি H+ আয়ন দান করবে না যার ক্ষেত্রে এই এলিমেন্টের সাথে হাইড্রোজেনের বন্ডটা দুর্বল হবে। এইটা যার দুর্বল হবে। কেন দুর্বল হবে? এলিমেন্টের সাথে হাইড্রোজেনের বন্ডটা যত বেশি দুর্বল হবে তত কি হবে বন্ডটা তত সহজে ভেঙে যাবে। ফলে বন্ড যত সহজে ভাঙবে এই H+টা তত সহজে মুক্ত হয়ে যাবে দ্রবণে। ফলে সেই দ্রবণের আম্লিকতা তত বেশি বাড়বে। তাহলে যেহেতু গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আকার ক্রমশ বাড়ছে ফলে এই যে এলিমেন্টের সাথে হাইড্রোজেনের যে বন্ড সেটা বাড়ছে। আমরা কি জানি বন্ড লেন্থ কিসের সাথে বন্ড স্ট্রেংথের সাথে ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ বন্ড লেন্থ যত বাড়বে বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি তত কমবে, অর্থাৎ বন্ড ভাঙা তত সোজা হবে। ফলে কি হবে তত সহজে H+ আয়নটা মুক্ত হবে। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আম্লিকতা কি হবে ক্রমশ বাড়তে থাকবে। তাই অর্ডার হবে H2S, H2SA, H2T। তাই এটাই হলো আম্লিকতার অর্ডার। এবার কি দেখব না এবার দেখব তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব বা কি থার্মাল স্টেবিলিটি। এবার দেখব তাপীয় স্থায়িত্বের অর্ডার। দেখো তাপীয় স্থায়িত্বটা কি, দেখো সেই একই ব্যাখ্যা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আকার যেহেতু ক্রমশ বাড়তে থাকছে ফলে কি হচ্ছে আকার ক্রমশ বাড়তে থাকায় এদের বন্ড লেন্থ ক্রমশ বাড়ছে। এখন বন্ড লেন্থ যত বাড়ছে এদের বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি তত কমছে, অর্থাৎ বন্ড ভাঙাটা তত বেশি সোজা হয়ে যাচ্ছে। এখন বন্ড যদি দুর্বল হয়ে যায় সহজেই যদি বন্ড ভেঙে যায় তাহলে তার তাপীয় স্থায়িত্ব কম। তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে তাপীয় স্থায়িত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। H2SE তারপর H2T। তাহলে বোঝা গেল তাপীয় স্থায়িত্বের ব্যাপারটা। এরপর কি দেখব না এরপর দেখব বিজারণ ধর্মের ক্ষেত্রে কি হয় না বিজারণ ধর্মটা কি দিয়ে আমরা বিচার করব না বিজারণ ধর্ম সেক্ষেত্রে বেশি হবে যেক্ষেত্রে হাইড্রোজেন যত সহজে ডোনেট করবে ফলে বিজারণ ধর্মের সেই একই ক্রম হবে কেমন H2S, অর্থাৎ আম্লিক ধর্মের মতো সেম ক্রম হবে, সেম অর্ডার হবে। আম্লিক ধর্মের মতো যত সহজে H ডোনেট করবে তার বিজারণ ধর্ম তত বেশি। যার হাইড্রোজেন ডোনেটের প্রবণতা যত বেশি তার বিজারণ ধর্ম তত বেশি। তাহলে H2SE তারপর H2TE, এটা হলো বিজারণ ধর্মের ক্রম। এরপর দেখো এরপর আমরা যেটা দেখব সেটা কি ট্রেইলিং অফ মার্কারি কি দেখো আগের ইয়ারের এক্সামগুলোতে কীরকম আসতো ট্রেইলিং অফ মার্কারি কি ব্যাখ্যা করো, এই সমস্ত ব্যাখ্যা কোশ্চেন তো তোমাদের এখন আর আসছে না। তবে তোমাদের এই জিনিসটা আসলে কি এটা মনে রাখতে হবে কারণ MCQ একটা দুটো দিয়ে দিতে পারে। নাকি মার্কারি ওজনের সংস্পর্শে সচলতা বা গতিশীলতা হারায়। এই যে হারিয়ে ফেলার যে ঘটনা এটাকে ট্রেইলিং অফ মার্কারি বলছে। অর্থাৎ কি মার্কারি ওজনের সাথে বিক্রিয়া করে Hg2O মার্কিউরাস অ্যাসিড আর অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, আর এই মার্কিউরাস অ্যাসিডের জন্যই এ সচলতা বা এর গতিশীলতা হারায়। একে আবার কিভাবে ঠিক করা যাবে
না একে যদি আবার জল দ্বারা ঝাঁকিয়ে দেওয়া হয় তাহলে এই মার্কারি আবার তার গতিশীলতা ফিরে পায়। এই ঘটনার ট্রেইলিং অফ মার্কারি, আবার তাকে জল দ্বারা ঝাঁকালে মার্কারি আবার পুনরায় গতিশীলতা ফিরে পায়। তাহলে বোঝা গেল ট্রেইলিং অফ মার্কারি। এরপর দেখো, এরপর আমরা একটা কোশ্চেন দেখবো যেটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কি? ভিভিআই। SO2 অর্থাৎ কি? সালফার ডাই অক্সাইড। এটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কেন? উভয় রূপে কাজ করে কেন? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এরকম জিজ্ঞেস করবে না, তবে তোমাদের এই রিয়াকশানগুলো মনে রাখতে হবে। SO2 জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কেন? সালফার ডাইঅক্সাইড জারক রূপেও কাজ করে, আবার বিজারক রূপেও কাজ করে। দেখো কেন এটা হয়। SO2 অণুতে, এই SO2 অণুতে সালফারের জারণ অবস্থা কত? +4। সালফারের জারণ অবস্থা +4। আর এই সালফার এর জারণ অবস্থা +4 থেকে +6-এ আসতে পারে। আর তাছাড়া আমরা একটু আগে দেখেছিলাম যে সালফারের স্থায়ী জারণ অবস্থা কি? +6। তাহলে সালফার +4 থেকে +6-এ আসতে চাইবে। ফলে সালফার যদি +4 থেকে +6-এ আসে, এখানে নিজের কি করছে? নিজের এখানে জারণ করছে। তাহলে এ যদি নিজের এখানে জারণ করে, অর্থাৎ কি? এটা সেলফ অক্সিডেশন, নিজের জারণ ঘটাচ্ছে। তাহলে নিজের যদি জারণ হয় তাহলে অপরকে কি করবে? অপরকে বিজারিত করবে। তাহলে এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড কি? বিজারক। তাহলে দেখো, আমরা প্রথমে দেখব কি? এর বিজারণ ধর্ম। তাহলে আমরা এর আগে কয়েকটা বিজারণ ধর্মের উদাহরণ দেখব। দেখো এর বিজারণ ধর্মতে কি কি রয়েছে না, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমাদের রিয়াকশান লিখতে দেবে না, কিন্তু তবু রিয়াকশানগুলো এমনি প্র্যাকটিস করতে হবে। এখানে SO2 সালফার ডাইঅক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ KMnO4 + H2 মানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? MnSO4 ম্যাগনেসিয়াম সালফেট +H2SO4 সালফিউরিক অ্যাসিড +K2SO4 পটাশিয়াম সালফেট। দেখো এখানে তোমাদের মনে কি রাখতে হবে? এখানে তোমাদের এই রিয়াকশান মনে রাখতে হবে না, তোমাদের মনে রাখতে হবে যে এখানে ম্যাঙ্গানিজ +7 জারণ স্তরে ছিল। দেখো এখানে জারণ স্তর নির্ণয় করলে তোমরা দেখবে পটাশিয়ামের +1 প্লাস ম্যাঙ্গানিজের যদি x ধরি প্লাস অক্সিজেনের 4 × -2 = 0, তাহলে এখান থেকে x = +7, অর্থাৎ ম্যাঙ্গানিজ এখানে +7-এ ছিল, সালফার এখানে +4-এ ছিল। এখানে ম্যাঙ্গানিজ এলো +2, সালফার এলো +6। তাহলে কি হলো? সালফার +4 থেকে +6-এ এলো, এখানে এর নিজের কি হলো? এটা জারণ হলো। আর ম্যাঙ্গানিজ +7 থেকে +2-তে এলো, এটা কি হলো? এটা বিজারণ হলো। তোমাদের তাহলে মনে রাখতে হচ্ছে কি? আসলে এখানে মনে রাখতে হচ্ছে যে Mn+7 থেকে আসছে কিসে? Mn+2-তে। এরকম আরও কয়েকটা বিজারণ ধর্মের উদাহরণ কি হবে না, K2Cr2O7-এ ক্রোমিয়াম কত জারণ স্তরে আছে? এটা +2। এটা যদি 2x ধরি, এটা মাইনাস, তাহলে এখানে x = +6, অর্থাৎ এখানে ক্রোমিয়াম +6 জারণ স্তরে আছে। সেখান থেকে উৎপন্ন হবে Cr2SO4 অর্থাৎ ডাইক্রোমিয়াম সালফেট SO4 এখানে ক্রোমিয়াম +3-তে আছে। দেখো +6 থেকে +3, এটাও বিজারণ। তাহলে এটা আমরা দেখলাম সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। দেখো আবার আমরা জানি কি, এই গ্রুপ 16 মৌলসমূহের সর্বনিম্ন জারণ অবস্থা কত? সর্বনিম্ন অক্সিজেনের সর্বনিম্ন -1, অক্সিজেন সর্বনিম্ন -1 দেখায়, কিন্তু অক্সিজেন ছাড়া যে বাকি মৌলগুলো রয়েছে অর্থাৎ সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এগুলো কত দেখায়? এদের সর্বনিম্ন জারণ অবস্থা -2। তাহলে এই সালফার এর +4 থেকে সালফার -2-তেও আসতে পারবে। এখানে কি ঘটছে না, এখানে তখন বিজারণ ঘটছে। তাহলে তাহলে এ যদি নিজে বিজারিত হয়, তাহলে এ এবার অপরকে কি করবে? জারিত করবে।
তাহলে এবার আমরা দেখব সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম যখন সে অপরকে জারিত করছে। তার মধ্যে কি কি রয়েছে না, তার মধ্যে হাইড্রোজেন সালফাইডের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালফার প্লাস H2O। অর্থাৎ দেখো এখানে হাইড্রোজেন সালফাইডে এখানে সালফার -2 অবস্থাতে ছিল, সেখান থেকে 0-তে এলো। আবার সালফার ডাইঅক্সাইডে সালফার +4 জারণ অবস্থায় ছিল, সেখান থেকেও ধাতব সালফারে 0-তে এলো। দেখো এখানে সালফার ডাইঅক্সাইড +4 থেকে 0-তে এসেছে, অর্থাৎ কি জারণ সংখ্যা কমেছে। অর্থাৎ এই যে এটা কি ঘটেছে? এটা বিজারণ ঘটেছে, এটা বিজারণ। আর এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড -2 থেকে 0-তে এসেছে, -2 থেকে 0-তে কি জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কি? এটা জারণ। তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড অপরকে জারিত করলো আর নিজে কি হলো? বিজারিত হলো। এরকম যদি আরও এক্সাম্পল দেখি, তার মধ্যে কি রয়েছে? SnCl2, এখানে স্ট্যানাস কি +2-তে রয়েছে, সেখান থেকে SnCl4 +4। এখানেও দেখো অন্যকে জারিত করেছে, এখানে জারণ ঘটেছে। আর সালফার ডাইঅক্সাইড এখানে নিজে এখানে +4 থেকে সালফার এসেছে, দেখো এখানে বিজারণ ঘটেছে। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড যেহেতু -2, অর্থাৎ সালফার যেহেতু -2 থেকে +6 পর্যন্ত জারণ অবস্থা দেখাতে পারে, তাই সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের জারণ অবস্থা যে +4, এর জারণ অবস্থা ইনক্রিজ করে +6-এও আসতে পারে, যার জন্য এই বিজারণ ধর্ম দেখাচ্ছে। আবার এর জারণ অবস্থা ডিক্রিজ করে -2-তেও আসতে পারে, যার ফলে এই জারণ ধর্ম দেখাচ্ছে। তাই এর বিজারণ ধর্ম জারণ ধর্ম উভয় বর্তমান, এটি জারক ও বিজারক উভয় রূপেই কাজ করে। দেখো এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব সালফারের রূপভেদ। এখানে এস অর্থাৎ কি? সালফারের রূপভেদ। সালফারের 2 রকম রূপভেদ রয়েছে, রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার। দেখো এই রম্বিক সালফারকে যদি আমরা 369 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এটা মনোক্লিনিক সালফারে পরিণত হয়। সালফারের এই দুটো রূপভেদ রয়েছে শুধুই। দেখো এরপর আমরা H2SO3 এই যৌগটা সম্বন্ধে দেখব। এটার নাম কি? দেখো H2SO4, এটার সম্বন্ধে তোমরা সবাই জানো। এটার সঙ্গে তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পরিচিত রয়েছে। এটা কি? সালফিউরিক অ্যাসিড। আর H2SO3 এর নাম কি? সালফিউরাস অ্যাসিড। এর স্ট্রাকচার কি? অর্থাৎ আমরা এখন কি শুরু করছি? আমরা এখন দেখছি এই সালফারের বিভিন্ন যে যৌগ রয়েছে, বিভিন্ন যে অ্যাসিডগুলো রয়েছে, দ্বিক্ষারীয় অ্যাসিড, এরা সবাই কি দ্বিক্ষারীয় অ্যাসিড? কারণ কি? এদের সব হাইড্রোজেন 2টো করে রয়েছে, H2, অর্থাৎ এরা দ্বিক্ষারীয় অ্যাসিড। কেন? কারণ এদের স্ট্রাকচারটা আঁকলে বুঝতে পারবে, এরা 2টো OH- আয়ন দান করতে পারবে, তাই এরা সবাই কি দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে স্ট্রাকচার কি হবে না, স্ট্রাকচার H2S হচ্ছে, অর্থাৎ সালফার এর সাথে একটা অক্সিজেন ডবল বন্ডে 2টো OH, এ একটা OH, তাহলে কি হলো? H2SO3 হয়ে গেল, আর একটা লোন পেয়ার। এটাই হলো H2SO3 এর স্ট্রাকচার। এরপর কার দেখব না, দেখো এরপর দেখব সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর স্ট্রাকচার। তাহলে সেটা ছিল H2SO3, এটা H2SO4, অর্থাৎ একটা অক্সিজেন বেশি রয়েছে। সেখানে কি দেখেছিলাম? সেখানে দেখছিলাম S এর সাথে একটা ডবল বন্ড O, এখানে একটা OH, এখানে একটা OH। H2SO3 একটা অক্সিজেন বেশি, দেখো সেই অক্সিজেনটা এখানে ডবল বন্ড হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা H2SO4। এটা কি? এটা একটা তীব্র দ্বিক্ষারীয় অ্যাসিড। এটা তোমরা জানো যে এটা তীব্র দ্বিক্ষারীয় অ্যাসিড। আর তাছাড়া আমি একটু আগেই বললাম যে এরা দ্বিক্ষারীয় অ্যাসিড। আর কি? এর জারণ ধর্ম রয়েছে। কারণ কি? কারণ এ নিজে বিজারিত হতে পারে।
কারণ এ নিজে বিজারিত হতে পারে। এখানে +6 এর জারণ অবস্থা, এ কমাতে পারবে, এ নিজের জারণ অবস্থা কমাতে পারবে, অর্থাৎ কি এ সেলফ রিডাকশন হতে পারবে। তাহলে এ যদি নিজে বিজারিত হতে পারে তাহলে অপরকে জারিত করবে, তাই এর জারণ ধর্ম রয়েছে। এরপর আমরা আরও কী কী দেখব না, H2SO5, H2H2O7, আর কি দেখব H2H2O8। H2SO5 এটা কি, এর নাম কি? এর নাম রয়েছে একটা কি ক্যারোর অ্যাসিড, ক্যারোর অ্যাসিড, ক্যারোর অ্যাসিড। H2H2O7 এর নাম কি পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। আর এর নাম কি না, এর নাম মার্শাল অ্যাসিড, মার্শাল অ্যাসিড। দেখো এবার এদের একটু স্ট্রাকচার দেখি। দেখো H2SO5 এই যে ক্যারোস অ্যাসিড, এতে কিন্তু পারক্সো লিঙ্কেজ রয়েছে। পারক্সো লিঙ্কেজ মানে ও লিঙ্কেজ, এটাই পারক্সো লিঙ্কেজ। ও লিঙ্কেজ হলো পারক্সো লিঙ্কেজ, আর এখানে ও লিঙ্কেজ রয়েছে, অর্থাৎ কি না পারক্সো লিঙ্কেজ রয়েছে। পারক্সো মানেই এই ও লিঙ্কেজ, অক্সিজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজ। তাহলে দেখো H2SO5 এর স্ট্রাকচার কীরকম হবে না, সালফার, ডবল বন্ড অক্সিজেন, ডবল বন্ড অক্সিজেন হলো। এবার এখানে একটা OH, তাহলে কি হলো HSO3 হলো, এখনও একটা হাইড্রোজেন রয়েছে। দেখো পারক্সো লিঙ্কেজ, এর সাথে একটা হাইড্রোজেন, তাহলে H2SO5 হলো। এই দেখো এইটা পারক্সো লিঙ্কেজ, এটা পারক্সো লিঙ্কেজ ও, তাহলে এটা ক্যারোস অ্যাসিড, এটার স্ট্রাকচার এটা। এর ক্ষারকীয়তা কত, এর বেসিসিটি, এগুলো সব দ্বিক্ষারীয় অ্যাসিড, তাই এদের বেসিসিটি সমান 2। এবার দেখো পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরো মানে কি, পাইরো মানে সেখানে SOS এই লিঙ্কেজটা থাকবে। তাহলে দেখো এর স্ট্রাকচার কি হবে না, সালফার, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, যেহেতু এই লিঙ্কেজটা থাকবে তাহলে এখানে ডবল বন্ড ও, ডবল বন্ড ও, তাহলে OH, দেখো H2 7টা অক্সিজেন হয়েছে, 1 2 3 4 5 6 7, দেখো H2H2O7 হয়ে গেল। তাহলে এটাই পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে এই লিঙ্কেজটা মনে রাখলেই এই স্ট্রাকচারটা কত সহজে হয়ে গেল। এরপর কি H2H2O8, অর্থাৎ কি মার্শাল অ্যাসিড। দেখো এখানে H2H2O7 ছিল, এখানে O8, অর্থাৎ কি কিছুই না, শুধু একটা অক্সিজেন বেড়ে গেছে এখানে। আর এটা কি বলেছিলাম, এখানে লিঙ্কেজ পারক্সো লিঙ্কেজ রয়েছে, সুতরাং কি করব না, এখানে একটা এইভাবে যে অক্সিজেনটা ছিল, এখানে একটা অক্সিজেন এক্সট্রা এসে পারক্সো লিঙ্কেজ তৈরি করলো। বাকিটা যেমন ছিল এঁকে দাও, তাহলেই হয়ে গেল। বাকিটা যেমন ছিল এঁকে দাও, তাহলেই দেখো হয়ে গেল। তাহলে হয়ে গেল মার্শাল অ্যাসিড। তাহলে আমরা প্রথম থেকে সমস্ত কিছু যা পড়লাম আশা করি বোঝা গেল। আর শেষে আমরা কি দেখলাম না, সালফারের কতগুলো অ্যাসিড দেখলাম, এগুলো কি সালফারের অক্সো অ্যাসিড, এগুলো সব কি সালফারের অক্সো অ্যাসিড সমূহ। তাহলে দেখো তোমাদের এক্সাম যেহেতু খুব কাছেই চলে এসেছে, তাই আমি তোমাদের এক্সাম রিলেটেড টপিকগুলো পড়ালাম, একটা ক্রিস্প থিওরি পড়ালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের লেকচারের যে নোটস PDF আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, তাই তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। দেখো এর আগের লেকচারে তাহলে 15 পড়লাম, আজ আমরা গ্রুপ 16 পড়লাম। এর পরের লেকচারে আমি চেষ্টা করব 17 আর 18টা একসাথে দিয়ে দেওয়ার, কারণ সময় খুবই কম আর কয়েকদিন বাদেই তোমাদের এক্সাম রয়েছে। তো তাহলে আজকের লেকচারটা এতটা পর্যন্তই।